আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনিম, এসএসসি 2023 ব্যাচ, নটর ডেম কলেজ, ঢাকা। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমরা কেমন আছো এই প্রশ্নটা আজকে আর করছি না, কারণ আগামীকালকে এবং আগামী পরশুদিন 2 দিন ব্যাপী কিন্তু নটর ডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ এবং হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং তোমাদের এখন মনস্তাত্ত্বিক কী অবস্থা সেটা আমিও জানি, কারণ আমি এই অবস্থায় ছিলাম, আমাকেও এই দিনটা পার করতে হয়েছে। আচ্ছা, যাই হোক, তোমাদের আসলে পরীক্ষা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় থাকবে। আগামীকালকে তোমরা কীভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে, কী কী বিষয়গুলো অবশ্যই নিয়ে যাবে, ক্যালকুলেটর, ঘড়ি, নেগেটিভ মার্কিং, সব বিষয় নিয়ে, অথবা প্রশ্নের কোন জায়গাগুলো থেকে অ্যান্সার করবে, আগে কোনটা করবে, পরে কোনটা করবে, শেষ থেকে শুরু করবে না প্রথম থেকে শুরু করবে, টাইম মেনটেনটা কেমন করবে, সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিওগুলো নতুন দেখতেছো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো দিতে পারো। আচ্ছা, যাই হোক, প্রথমেই বলছি, তোমরা যেহেতু অলরেডি আবেদন করে ফেলেছো, কারণ আজকেই তোমাদের আবেদনের শেষ তারিখ, তো আবেদন করার পর তোমরা কিন্তু একটা অ্যাডমিট কার্ড বের করতে পেরেছো। তো অ্যাডমিট কার্ডের নিচে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা আছে, অবশ্যই সেগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে এবং সেই বিষয়গুলো যেগুলো সাথে করে নিয়ে যেতে বলা হয়েছে, বিশেষ করে তোমার রেজাল্টের একটা ইন্টারনেট প্রিন্ট আউট কপি। এর মানে হলো, তুমি যেভাবে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর দেখেছিলে, ওই স্থানে গেলেই তোমরা সেই রেজাল্টকে প্রিন্ট আউট করার জন্য একটা অপশন পাবে। সেখান থেকে বা কম্পিউটারের দোকান থেকে তোমরা যদি জাস্ট তোমাদের রেজাল্টে কোন সাবজেক্টে তুমি প্লাস পেয়েছো, কত মার্কস পেয়েছো, তার একটা ইন্টারনেট কপি তুমি সাথে নিয়ে যাবে এবং তোমাদের যে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, সেটা কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এটা নেওয়ার কারণ হলো, আসলে তুমি নিজেই কি পরীক্ষাটা দিতে এসেছো নাকি তোমার জায়গায় অন্য কেউ ভর্তি পরীক্ষা দিচ্ছে তোমার হয়ে, এটা আসলে জাস্ট অবশ্যই করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কেউ ফেলে রাখবে না। আচ্ছা, দ্বিতীয়ত হলো, তুমি যে এডমিট কার্ডটা পেয়েছো তার কিন্তু একটা প্রিন্ট আউট কপি অবশ্যই নিয়ে যেতে হবে। এবং অনেকে দেখলাম তোমরা আমাকে মেসেজ দিতেছো যে যদি এটা কালার প্রিন্ট না করে সাদা কালো প্রিন্ট করে সমস্যা হবে কিনা। তো দেখো, হয়তো বা সাদা কালো প্রিন্ট করতেও 5 টাকা লাগে আর কালার প্রিন্ট করতে 10 টাকা লাগে, ঠিক আছে। আর টাকার বিষয় না হলেও অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাডমিট কার্ড। এখন তোমরা চাইলে অবশ্যই এটাকে কালার প্রিন্ট করে নিয়ে যাবে, ঠিক আছে। এটা চাওয়ার না চাওয়ার কিছু নাই, তোমরা যারাই আবেদন করছো সবাই কালার প্রিন্ট করে নিয়ে যাবে, কেউ সাদা কালো নিয়ে যাবে না। এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। আচ্ছা, ঠিক আছে, তোমাদের ওখানে কিন্তু অ্যাডমিট কার্ডে ক্যালকুলেটর এবং ঘড়ির বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া আছে। ক্যালকুলেটরের বিষয়ে বলা আছে তোমরা এসএসসিতে বোর্ড কর্তৃক অনুমোদিত যে ক্যালকুলেটর সেটা কিন্তু ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে আমি আরও একটু বলে দিতে চাই যে তোমরা তোমাদের যে কোনো ক্যালকুলেটারই ভর্তি পরীক্ষায় নিয়ে যেও, কারণ নটর ডেম কলেজ এই ক্যালকুলেটার এতভাবে চেক করে না যে এই ক্যালকুলেটর তোমাকে দিবে, এই ক্যালকুলেটর দিবে না। সেন্ট জোসেফ কলেজ এটা নিয়ে একটু কড়াকড়ি হয়, তবে তুমি নটর ডেম কলেজে যে কোনো ক্যালকুলেটারই ব্যবহার করতে পারবে। তবে যদি কর্তৃপক্ষ এরকমের ঝামেলা করে, ঝামেলা বলতে তারা তো লিখিয়ে দিচ্ছে যে এসএসসি বোর্ড কর্তৃক যে অনুমোদিত ক্যালকুলেটর সেটা ব্যবহার করবে, সুতরাং এখানে ঝামেলা কিছু নেই। তারা চাইলে অবশ্যই হাই রেজলিউশনের যে ক্যালকুলেটরগুলো আছে তার উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে অলরেডি। তুমি চাইলে, তোমার যদি অভ্যাস থাকে যে তুমি এগুলো থেকে বারবার প্র্যাকটিস করে আসছো, এখন নতুন একটা ক্যালকুলেটর নিয়ে গেলে হয়তো বা তোমার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তুমি সেই ক্যালকুলেটরটা নিয়ে যেও এবং পাশাপাশি সাপোর্ট হিসাবে 100 mAh বা একদম যে নর্মাল ক্যালকুলেটর সেগুলোর সাথে একটা নিয়ে যাও সাপোর্ট হিসাবে, সমস্যা নেই। 2টা ক্যালকুলেটর নিলে তারা কোনো ঝামেলা করবে না। ঘড়ির বিষয়ে বলা আছে, নটর ডেম কলেজে কিন্তু অধিকাংশ ক্লাসেই ঘড়ি দেখা যায়। তারপর হয়তো বা তোমার এমন একটা রুমে পড়লো যে রুমে ঘড়ি নাই, হইতেই পারে এমন, ঠিক আছে, অনেকগুলো রুম, এমন একটা রুমে পড়লো যে রুমে ঘড়ি নাই। তো বাই চান্স এই সমস্যাটা এড়াতে তুমি অবশ্যই একটা হাত ঘড়ি নিয়ে যেতে পারো। তোমার টাইমগুলো বা যাদের স্টাফ ওয়াচ আছে তোমরা চাইলে সেগুলো নিতে পারো। 40 মিনিট যেহেতু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এডমিট কার্ডে লেখা আছে, সুতরাং তোমরা সেই অনুযায়ী টাইমটা ফিক্সড করে নিলে তোমাদের আরও ভালো হলো। সুতরাং ক্যালকুলেটারের বিষয়টা বললাম এবং ঘড়ি তোমরা সাথে করে নিয়ে যাও, এটা তোমাদের জন্য ভালো হবে। আর তোমাদের পরীক্ষা তো 40 মিনিটে অনুষ্ঠিত হবে, এটা অলরেডি ঘোষণা দিয়ে দিছে, তবে কত মার্কসের হবে এটা কিন্তু ঘোষণা দেয় নাই। হইতে পারে 40 মিনিটে 40 মার্কস, হইতে পারে 50 মার্কস, হইতে পারে 60 মার্কস, হইতে পারে 100 মার্কস, হইতেই পারে, ঠিক আছে। এটা আসলে আমি বলার কেউ না, কর্তৃপক্ষ এখনও জানে, তো বাইরে যেহেতু প্রকাশিত হয় নাই। তো তোমরা যদি দেখো যে 40 মার্কসে তোমার 100 মার্কসের 40 মিনিটে তোমার 100 মার্কসের পরীক্ষা হইতেছে, তুমি ঘাবড়াই যাবে না, কারণ তোমার জন্য যেভাবে 100 মার্কস, তোমাদের সকলের জন্যই কিন্তু 100 মার্কস। সুতরাং তুমি একলা ঘাবড়াই গেলে শুধু কিন্তু তোমার জন্য না, সবার জন্যই, যেটা হবে সবার জন্যই হবে, তোমার কিন্তু একার জন্য না। বা 60 মার্কসে হইতে পারে, 50 মার্কসে হইতে পারে, এটা কিন্তু ডিপেন্ডেন্ট, বলা যাচ্ছে না। আচ্ছা, এখন পরীক্ষা কি হবে, রিটেন হবে নাকি এমসিকিউ হবে নাকি শর্ট কোশ্চেন হবে, এটাও আসলে ভালোভাবে বলা যাচ্ছে না এখন পর্যন্ত। আমরা যে সময় পরীক্ষা দিয়েছি আমাদের এমসিকিউ হয়েছিল, পরবর্তী 2 বছর শর্ট কোশ্চেন হয়েছে, এইবারও এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি জানি না আসলে হয় কিনা। হয়তো বা যদি বলো ভাই আমাকে একটু ভাগ করে দেন, আমি বলবো 60% এমসিকিউ এবং 40% শর্ট কোশ্চেন, আপাতত এইটুকু মানে সেট আপ করে নিয়ে যাও।
তবুও তুমি এতদিন এমসিকিউ আকারে প্রিপারেশন হয়েছো, শর্ট কোশ্চেন আকারে নেও নাই, এটা নিয়ে চিন্তা, বা শুধুমাত্র শর্ট কোশ্চেন পড়তে এমসিকিউ আকারে পড়ো না, এটা নিয়ে চিন্তা অনেকের। তো এটা নিয়ে কোনো চিন্তা নাই। তুমি পরীক্ষার হলে বসার পর প্রশ্ন হাতে পাওয়ার পর যদি দেখো এমসিকিউ, তুমি মনে করবে হ্যাঁ আমার 100% এমসিকিউর উপর প্রিপারেশন রয়েছে। তোমার যদি মনে হয় না আমার শর্ট কোশ্চেন, তুমি মনে করবে হ্যাঁ আমার 100% শর্ট কোশ্চেনের উপর প্রিপারেশন রয়েছে। অর্থাৎ তুমি প্রশ্ন পেয়ে যেন ঘাবড়িয়ে না যাও, আরে আমি তো এটা প্রিপারেশন নিচ্ছি, এখন আমার কি হবে, ঠিক আছে, এইটা যেন তোমার মধ্যে না হয়, তুমি যেন কনফিডেন্সটা ধরে রাখো। তো এই বিষয়ে যে পরীক্ষার হলে কীভাবে কনফিডেন্স ধরে রাখবে, এগুলো আরও বিস্তারিত বলবো। তোমরা চাইলে কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারো। আচ্ছা, রেজাল্ট কবে প্রকাশিত হবে? নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা 31 এবং 1 তারিখ। তো কবে প্রকাশিত হবে এটা ভর্তি পরীক্ষার দিন তারা কিন্তু জানিয়ে দেবে নোটিশের মাধ্যমে যে এত তারিখ ভর্তি পরীক্ষার রেজাল্ট সেটা প্রকাশিত হবে। তবে আনুমানিক ধরে নিতে পারো সর্বোচ্চ 2 থেকে 3 দিন বা 4 দিন, এর বেশি সময় নেওয়ার কথা না। 2 থেকে 3 দিনের মধ্যেই নর্মালি ভর্তি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত ছিল। তো তোমাদের ভর্তির এডমিট কার্ডে কিন্তু লেখা আছে যে 30 মিনিট আগে অবশ্যই প্রবেশ করতে হবে। এই বিষয়টা আমি তো তোমাদের ক্লিয়ার করে বলি। তোমরা অনেকে আছো ঢাকার বাইরে থেকে আসবে, অনেক না, আমি যদি বলি 80% স্টুডেন্ট যারা ঢাকার বাইরে থেকে আসবে। তোমরা হয়তো আজকে কেউ রওনা দেবে অথবা আগামীকালকে সকালে, যাদের বিকেলবেলা পরীক্ষা পড়ছে, কারণ নটর ডেম কলেজে কিন্তু অনেকগুলো শিফট পরীক্ষা হয়। সকাল 8টায় পরীক্ষা হবে, 10টায় পরীক্ষা হবে, 12টায় পরীক্ষা হবে, 2টায় পরীক্ষা হবে, 4টায় পরীক্ষা হবে, এভাবে কিন্তু অনেকগুলো শিফট, হয়তো বা টাইম এদিক ওদিক হতে পারে, বাট অনেকগুলো শিফটে তোমাদের পরীক্ষা হয়। আচ্ছা, তোমরা কিন্তু শিফটের বা সিলেকশন পদ্ধতি নিয়ে অনেকে প্রশ্ন করো, যাই যেহেতু বিষয়টা চলে আসছে এই জন্য আমি বলে দিচ্ছি যে শিফটের অনেকে সিলেকশন পদ্ধতিটা জিজ্ঞেস করো, ভাই ওভারঅল সিলেকশন করা হয় নাকি প্রতি শিফট ওয়াইজ সিলেকশন করা হয়? দেখো ভাইয়া, তোমরা যেহেতু অনেকগুলো শিফটে কিন্তু অনেকগুলো প্রশ্নই হবে, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের সাথে কোনো প্রশ্নের মিল থাকবে না। তারপর হলো মনে করো এই প্রশ্নটি একটু কঠিন হয়েছে, এই প্রশ্নটি একটু সহজ হয়েছে, বা এই প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে, এরকমই হবে, এটা নর্মাল। সকল প্রশ্ন কিন্তু একরকমের হবে না, সকল প্রশ্ন স্ট্যান্ডার্ড হবে না, এটাই স্বাভাবিক। সুতরাং আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সিলেকশন পদ্ধতিটা শিফট ওয়াইজ হয়ে থাকে, প্রতি শিফট থেকে একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট তারা নিয়ে থাকে। কারণ ওভারঅল যদি সিলেকশনটা নেওয়া হয় তাহলে কিন্তু যারা কঠিন প্রশ্নে পরীক্ষা দিচ্ছে আর যারা ইজি প্রশ্নে পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে যে ডিফারেন্স, এটা কিন্তু আসলে মেনটেন করা হয় না। তো আমার যেটা ব্যক্তিগত মতবাদ, আমি কিন্তু এটা তোমাদের বলে রাখছি যে এটা কোনো কর্তৃপক্ষ বা অফিসিয়াল মতবাদ না, আমার একদম ব্যক্তিগত মতবাদ যে শিফট ওয়াইজ হয়তো বা নেওয়া হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা গেল সিলেকশন পদ্ধতি। আর তোমাদের 30 মিনিট আগে, তোমাদের যেটা বলতেছিলাম, তোমরা অনেকেই ঢাকার বাইরে থাকো অথবা ঢাকার ভিতরে আসো, কাছাকাছি 8টায় পরীক্ষা বা 10টায় পরীক্ষা, বা অনেকে আজকে হয়তো রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছ, রাত্রে থাকবা হয়তো বা হোটেলে, বা হয়তো বা তোমাদের কোনো আত্মীয় স্বজনের বাসায় বা বন্ধুদের সাথে থাকবা। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার ন্যূনতম 1 ঘন্টা আগে গেটের সামনে থাকবা, আমি এটা বলে দিচ্ছি, ঠিক আছে। কারণ দেখো, তুমি যখন ওখানে যাবা অনেক লম্বা একটা সিরিয়াল দেখবা। প্রথমত তো হলো নটর ডেম কলেজ মতিঝিলে আরামবাগে, এই সাইডে হলো শাপলা চত্বর। তো শাপলা চত্বর থেকে ভিড় শুরু হবে, কোনো গাড়ি হয়তো বা ঢুকতে অনেক ঝামেলা হবে, প্যারা হয়ে যাবে। আর ওই সাইডে হলো ফকিরার পুল। তো এই শাপলা চত্বর থেকে ফকিরার পুল জায়গাটা সম্পূর্ণ ভিড় থাকবে, তুমি গাড়ি নিয়ে এই পর্যন্ত আসতে পারবে না। তো তুমি যেখান থেকে আসো তোমাকে শাপলা চত্বর নামতে হবে অথবা ফকিরার পুল নামতে হবে, সেখান থেকে হেঁটে 5 মিনিট বা 10 মিনিট ধরে তোমাকে কিন্তু নটর ডেম কলেজের সামনে আসতে হবে। এসে তুমি দেখবা বিশাল একটা সিরিয়াল, তোমাকে সেই সিরিয়ালে দাঁড়াতে হবে, হয়তো বা সেখানে তোমার 10 মিনিট বা 5 মিনিট নষ্ট হবে। সুতরাং ওখানে 10 মিনিট, এখানে 10 মিনিট, দেন তুমি নটর ডেম কলেজের ভিতরে ঢুকলা, তোমার সামনে কলেজটা একদম প্রথম। যদিও সেখানে তোমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা থাকবে যারা তোমাদের পথ প্রদর্শক থাকবে, তোমাদের রুম নাম্বার কোথায় সেগুলো সব তোরা দেখিয়ে দেবে। তো তুমি যখন ঢুকবা তোমার রুমে যাইতেও তো 5 মিনিট 10 মিনিট সময় লাগবে। তো সব মিলিয়ে কিন্তু আধা ঘন্টা সময় তোমার প্রসেসিংয়ে যাচ্ছে। তুমি রুমে গিয়ে বসলা, তোমার সিটটা খুঁজে বসলা, বসার পর টিচাররা রুমে আসলো, তাদের সাথে কথা বললা, সবার সাথে একটু ফ্রি হলা, এই যে একটা বিষয়। তুমি যদি হঠাৎ করে পরীক্ষার হলে ঢুকে যাও তাহলে কিন্তু এটা আর হলো না। তারপর নটর ডেম কলেজে কিন্তু এমন হয় যে পরীক্ষা শুরুর 5 মিনিট আগে তোমাকে কোশ্চেনটা দিয়ে দেবে এবং তোমাকে এটা জিজ্ঞেস করবে যে তোমার প্রশ্নে কোনো সমস্যা আছে কিনা, মানে সবগুলো প্রশ্ন আছে কিনা, বা কোনো পেজ আবার সাদা আসছে কিনা, প্রশ্ন না সবগুলো আছে কিনা, এগুলো জিজ্ঞেস করবে 5 মিনিট আগে, তোমাদেরকে প্রশ্নটা দিয়ে দিবে। এটা সবসময় দেয় না, এবার দিতেও পারে, আমাদের সময় দিচ্ছিল। তো সেক্ষেত্রে তোমাকে আগে দেওয়ার পর তুমি বারবার প্রশ্নটা উল্টে দেখলা যে না সব ঠিক আছে, ওই টাইমে তুমি কিছু লিখতে পারবে না, বাট জাস্ট দেখতে পারবা। তো এই যে তুমি একটু আগে আসলে তোমার জন্য একটা বেনিফিট যে তুমি 5 মিনিট আগেই প্রশ্নটা দেখতে পারতেছো, এটা কিন্তু অনেকে পাবে না। কারণ অনেকে দেরি করে আসার কারণে ঠিক মতন হলে পৌঁছতে পারবে না, হলে পৌঁছানোর পরে কনফিডেন্স লেভেলটা লো হয়ে যাবে যে আমার প্রশ্ন অলরেডি দিয়ে দিচ্ছে, এখন আমার প্রশ্ন কই, আমি কী দাগাবো, কোথেকে শুরু করবো, টিচাররা যে ইনস্ট্রাকশন দিল সেটা তো আমি শুনলাম না। তো সব বিষয়গুলো মাথায় রেখে আমি তোমাদের জন্য বলবো তোমার ন্যূনতম 1 ঘন্টা আগে কিন্তু নটর ডেম কলেজের সামনে থাকবাই, এটা তোমাদের জন্য মাস্ট, ঠিক আছে। পরীক্ষার হলে গিয়ে 10 মিনিট বসবা, মাথাটা সেট আপ করবা, চারপাশ দেখবা, টিচাররা যা বলে সেগুলো শুনবা, ইনস্ট্রাকশন দেয় সেগুলো ভালো করে শুনবা, ঠিক আছে। এগুলোর জন্য তোমরা কিন্তু অবশ্যই আগে চলে আসবে। আচ্ছা,
তারপর হলো তোমরা আসলে কীভাবে অ্যান্সার করো। আচ্ছা, আমার ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে, তবে আশা করি তোমরা যারা আগামীকালকে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ এবং আগামী পরশু দিন ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা যদি ভিডিওটা দেখো আশা করি মোটামুটি পরীক্ষার উপরে একটা ভালো কনফিডেন্স নিয়ে যাইতে পারবা, যে কনফিডেন্সটা আমি নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, যাই হোক, তারপর ভাইবা নিয়ে একটু কথা বলি। তোমরা অনেকেই কনফিউশন আছো যে নটর ডেম কলেজে ভাইবা হবে কিনা। সেন্ট জোসেফ কলেজে কিন্তু ভাইবা হবে, এবং ভাইবার পদ্ধতি হলো তুমি যখন রিটেন পরীক্ষা অংশগ্রহণ করবে তোমার সেই অবস্থায় কিন্তু টিচাররা তোমাদের রোল ধরে ডাকবে এবং পার্সোনালি এক একজন আসবে এবং তারা ভাইবা নেওয়া হবে। একদম তুমি যদি হলে বসে পরীক্ষা দাও, পাশে একটা চেয়ার টেবিল বসে দিয়ে স্যাররা বসবে এবং তোমাকে সেখানে রাখা হবে। তো ইনস্ট্যান্ট ভাইবা হয়ে যাবে সেন্ট জোসেফ কলেজে। নটর ডেম কলেজে রেজাল্ট দেওয়ার পর কিছু সংখ্যক স্টুডেন্ট বেছে নেওয়া হতো এবং তার সাপেক্ষে ভাইবার মাধ্যমে সিলেকশন করা হতো। তবে এবছর সার্কুলার কিন্তু ভাইবার কথা কিছুই বলা হয় নাই। সেক্ষেত্রে মোটামুটি আমি বলবো যে 80% শিওর থাকতে পারো যে নটর ডেম কলেজে এবছর ভাইবা হচ্ছে না। তারপরেও তোমাদের সিওরিটির জন্য বলবো যে তোমরা যারা একটু এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারো যে ভাইয়া সেন্ট জোসেফ হচ্ছে, নটর ডেমে এত বছর হয়েছে, এখন হঠাৎ করে হচ্ছে না, এটা কেমন জানি আমার কাছে মনে হচ্ছে, হইতেও তো পারে। আচ্ছা, এইটা নিয়ে তোমরা অনেকে কনফিউশন আসো, তো তোমাদের যারা এইটা বিষয় নিয়ে কনফিউশন আসো তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। শোনো, যেহেতু ভাইবা হোক আর না হোক এইটা কোনো ম্যাটার না। তোমরা পরীক্ষা হলে যাওয়ার জন্য অনেকে ড্রেস কোড সম্পর্কে জিজ্ঞেস করো। ড্রেস কোড এবং ভাইবা আমি একত্রে কম্বিনেশন করে বলি। ড্রেস কোডের জন্য তুমি চাইলে ক্যাভারিংয়ের প্যান্ট পরে যেতে পারো, অথবা একটা মানে জিন্সের প্যান্ট পরে যেতে পারো, সমস্যা নাই। একটা মার্জিত শার্ট পরতে পারো। শার্ট যেমন হলুদ, লাল এগুলো আমরা মানে ত্যাগ করতে পারি, এগুলো দরকার নাই। নেভি ব্লু, সবুজ, হ্যাঁ, বা হোয়াইট, সাদা পরতে পারো, দরকার নাই। বাট যেহেতু এবার ভাইবা নাই, বলা নাই ফর্মালে একদম আসতে হবে এমন বিষয়টা না, তোমরা চাইলে নর্মাল আসতে পারো, সমস্যা হবে না। তো সেক্ষেত্রে এমন কোনো ড্রেস কোড নিয়ে আসো না যারা সবার চোখে পড়ে, ঠিক আছে? তো নর্মাল একটা ড্রেস কোড নিয়ে আসো, চুলগুলো সুন্দরভাবে কেটে আসলে ভালো। একদম যে ন্যাড়া হয়ে যেতে হবে বা অনেক ছোটো করতে হবে এমনও না, মোটামুটি একটা লিমিটেশন পর্যায়ে যদি রাখো, দ্যাটস এনাফ ফর ইউ। তো এটাই আর কি, যে হলে যে ড্রেস কোডটা তোমার নিয়ে আসতে হবে, একটু ভালোভাবে আসলে, একটা ভালো জুতা পরে আসলে, ঠিক আছে? এমনভাবে আইসো না যেন তুমি বাজার করতে চাইতেছো মাঝে একটু পরীক্ষার হলে ঢুকে গেলে, এমন আইসো না। খুব ভালোভাবে আইসো, নিজের একটা ফিটনেস রেখে আইসো। আর যদি ভাইবা হয়ও, এটা একটু বলি যে হয়তো বা ইনস্ট্যান্ট হয়ে যেতে পারে, যে সেন্ট জোসেফে যেভাবে হয় ওইটা নোটিস দেওয়া হইলো, নটর ডেম কলেজের নোটিস দেওয়া হইলো না। তুমি পরীক্ষা দেওয়া অবস্থায় স্যারের সামনে টেবিল দিয়ে বসলো, তোমাকে ডাকলো, তো দেন তুমি যদি একটা মানে অবস্থা খারাপ, পুরো সেরা একটা প্যান্ট পরে গেলা, এগুলো কেউ পরে যায় না ভাই। সেরা প্যান্ট আছে না অনেকে, মানে ডিজিটাল আর কি যুগে, সেরা চেরাফারা যে প্যান্টগুলো আছে, এগুলো তোমরা একদম সম্পূর্ণ ত্যাগ করবা। এগুলো নিয়ে কলেজ এরিয়ার মধ্যে তোমরা ঢুকবা না, ঠিক আছে? এগুলো একদম সম্পূর্ণ রেস্ট্রিকশন দিয়ে রাখা, এগুলো কেউ পরবা না। নর্মালি একদম যে কি বলে শালীন যে পোশাক সেগুলো পরে যাবা। যদি ভাইবা হয়, তাহলে যদি পরীক্ষা টাইমে হয়ে যায়, স্যারা ডাকতে পারে, তো সেক্ষেত্রে তোমার পোশাকের উপর অবশ্যই একটা ভালো ইম্প্যাক্ট থাকবে যদি তুমি ভালো পোশাক পরে আসো, ঠিক আছে? এটাই ছিল। আর যারা মাদ্রাসা স্টুডেন্ট তোমরা চাইলে কিন্তু ইজিলি পাঞ্জাবা পরে আসতে পারো, এটা কোনো সমস্যা হবে না। আমার অনেক বন্ধুরা গেছে, মানে আমিও গেছি, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর হলো পরীক্ষার যে প্রশ্নটা কীভাবে দাগাবা, প্রথম কীভাবে দাগাবা, অথবা মানে প্রথম থেকে দেখাবা নাকি শেষ থেকে দেখাবা, এটা নিয়ে একটু কথা বলি। প্রথমত হলো ভাই, প্রথম আর শেষ নাই, কারণ তুমি কীভাবে বুঝবা যে তোমার প্রথম থেকে সহজ আসতেছে, শেষ থেকে কঠিন আসতেছে? এখন তুমি যদি প্রশ্নটা নিয়ে দেখতে থাকো যে 5 মিনিট ধরে শুধু দেখো যে আমি প্রথম দিয়ে দেখাবো না শেষ দিয়ে দেখাবো, তোমার তো সময় নেই, 40 মিনিটের পরীক্ষা। এই ভুল কেউ করতে যাও না। প্রশ্ন পাওয়ার পর আল্লাহর নাম নিয়ে হয়তোবা প্রথম হয়তোবা শেষ, তোমার যেখান থেকে ইচ্ছা তুমি শুরু করে দাও। এটা আমি বলবো না যে তুমি ফার্স্ট থেকে শুরু করো, লাস্ট থেকে শুরু করো, তোমার যেখান থেকে ইচ্ছা তুমি শুরু করে দাও। তবে আমার মনে হয় সিরিয়াল মেনটেন করাটা প্রথম থেকে একটু সহজ হয়, সেক্ষেত্রে প্রথম থেকে শুরু করাটা ভালো, ঠিক আছে? প্রথম থেকে শুরু করে দিলা। তো এডমিশনের ক্ষেত্রে প্রশ্নের ক্যাটাগরি এমন হয় যে কিছু প্রশ্ন আছে যেগুলা যে সারা বাংলাদেশে ঢাকা বোর্ড বা অন্যান্য কুমিল্লা বোর্ড, ময়মনসিংহ বোর্ডে ফার্স্ট হয়েছে ও পারবেন, এমন কিছু বিষয় আছে। তো তুমি যদি সেই প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি শুরু করো, একটা প্রশ্নের পিছনে যদি 5 মিনিট নষ্ট করো, তাহলে কিন্তু আর তোমার চান্স কিন্তু ওইখানেই শেষ। তুমি যদি একটা প্রশ্ন নিয়ে 5 মিনিট ঘাটাঘাটি করো, তুমি কিন্তু শেষ পর্যন্ত যাইতেই পারবে না, এটা মনে রাখো। সুতরাং তোমার স্কিপ করা শিখতে হবে। আমি যখন বইটা প্রিপারেশন নিয়েছিলাম, ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, এক ভাই বলতেছিল আর কি, যে প্রিলিতে যত স্কিপ করতে পারবা তোমার চান্স তত সিউরিটি হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে সেটা হয়েছে যে আমি অনেক স্কিপ করে আসছি, আমার বইটা প্রিলিতে হয়েছিল বাট রিটেনে হয় নাই, ব্যাড লাক। আচ্ছা, যাই হোক, এই কথা এখন না বলি। তো স্কিপ করাটাও তোমাদের শিখতে হবে। ভর্তি পরীক্ষা গেলা, প্রথম 2টা পারলা, তারপরে 3টাও পারলা, প্রথম 5টা পারলা, দেন 6 হইতে 10 পর্যন্ত তোমার একটাও কমন পড়লো না, তুমি একবার দেখে যাবা, দেখবা যে পারো না, বা তোমাকে ভাবতে হবে, স্কিপ, সাথে সাথে স্কিপ। প্রথম দেখবা যে 1টা পারো না, 2টা পারো না, 3টা পারো না, সবগুলো স্কিপ। এখন তুমি 5টা স্কিপ করার পর তোমার যদি মনে এইটা হয় যে আমি তো সবই স্কিপ করলাম, তাহলে আমার কি হইলো, তার থেকে আমি এগুলো আসলে চেষ্টা করতে থাকি, ওইটাই যদি তোমার পরীক্ষার হলে মাথায় আসে, ওইখানেই তোমার চান্স কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটাই কিন্তু একটা মেইন ট্রিক। তোমরা যদি না পারো স্কিপ করে যাবা,
সবগুলা একবার অন্তত দেখে আসবা। দিন যদি তোমার হাতে সময় থাকে, যেগুলো পারো নাই সেগুলো নিয়ে চেষ্টা করো। বাট প্রথমে একটা পারো নাই সেইটা নিয়ে শুরু করে দিলা, শুরু করতে করতে তোমার সময় 5 মিনিট ওখানে শেষ, তোমার কিন্তু চান্স ভাইয়া ওইখানেই শেষ। সুতরাং এই বিষয়টা অবশ্যই মনে রাখবা। পারবা না এইটাই স্বাভাবিক, স্কিপ করতে শিখতে হবে। আর ওইটাই পারতে হবে। ওই একটা প্রশ্নের লোভে যদি তুমি পড়ে যাও তাহলে তোমার লোভেই থাকতে হবে, চান্স কিন্তু আর হইল না। সুতরাং পরীক্ষার হলে এই বিষয়টা অবশ্যই মনে রাখবা, সব যেন অন্তত দাগায় আসতে পারো। শেষে যদি সব রাইটগুলো অ্যান্সার দেওয়ার পর যদি তোমার সময় না থাকে, এমসিকিউ আকারে যদি প্রশ্ন হয়, নেগেটিভ মার্কিং কিন্তু আসলে নর্মালি থাকে না। যদি নেগেটিভ মার্কিং থাকলে এডমিট কার্ডে বলার থাকার কথা। ফার্স্ট যে বিষয়টা, যে যদি নেগেটিভ মার্কিং থাকে অবশ্যই তারা প্রকাশ করবে, এটা হয়তো সার্কুলারে বলবে, হয়তো এডমিট কার্ডে বলবে। যেহেতু কোথাও এখন পর্যন্ত বলা নাই, তাহলে ধরতে পারো যে নেগেটিভ মার্কিং নেই। সুতরাং এমসিকিউ আকারে যদি প্রশ্ন হয়, একটা অপশনে ফাঁকা রাখবা না, সবগুলো জায়গায় আসবা। একটা অপশন বলতে একটা প্রশ্নের অপশন ফাঁকা রাখবে না, কি সবগুলো জায়গায় আসবা। শর্ট কোয়েশ্চেন আকারে আসলেও কাছাকাছি অ্যান্সার হবে মনে হয়, যেগুলো মনে হয় অবশ্যই দিয়ে আসবা, ফাঁকা রাখবা না। ওকে, এটাই ছিল আর কি, মানে প্রশ্নের কীভাবে অ্যান্সার করবা স্কিপ করতে শিখতে হবে, প্রশ্নের লোভে পড়া যাবে না, সবগুলো দাগিয়ে আসতে হবে। আচ্ছা, ড্রেস কোড বললাম, ভাইবা বললাম, স্কিপ বললাম। সাইলেন্ট এক্সপ্লেট নামে একটা বিষয় নটর ডেম কলেজের প্রচলন শোনা যায়, যে তুমি নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা দিলা, খুব ভালো দিলা, তুমি শিওর যে তোমার চান্স হবে, বাট তোমার রেজাল্টই আসলো না, তুমি ফেল, এমন কিন্তু হয়। তো এইটা হওয়ার কারণ হলো সাইলেন্ট এক্সপেল্ড, মানে তুমি নিজেই জানো না যে তুমি পরীক্ষা হলে এক্সপেল্ড হয়ে গেছো। অ্যাডমিশন এমন একটা পরীক্ষা, তুমি আরেকজন তোমার বন্ধুর উত্তর দেখে লিখবে বা এমন ধারণা পোষণ করেও যদি তুমি অ্যাডমিশনে যাও, এটা কিন্তু তোমার জন্যই ব্যাড লাক হবে। সুতরাং তুমি আরেকজনের তা দেখে অ্যান্সার করবে বা তোমার জন্য কেউ হেল্প করবে, এই চিন্তাধারা নিয়ে তোমরা কেউ নটর ডেম কলেজ, সেন্ট জোসেফ কলেজ এবং হোলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষা দিতে যাইও না। এই মাইন্ড সেট আপ থাকলে এটা আগেই চেঞ্জ করে ফেলো, যে তোমার কোনো সাহায্যকারী আল্লাহ ব্যতীত ওই পরীক্ষার হলে থাকবে, এমন চিন্তা থাকলে এটা বাদ দিতে পারো, ঠিক আছে? সুতরাং কারো কিছু দেখা বা কারো ক্যালকুলেটার আনা বা কারো দিক তাকিয়ে থাকা, এইসব চিন্তা একদম বাদ দিবা। পরীক্ষার হলে তুমি তোমার প্রশ্ন পাওয়ার পর তোমার প্রশ্ন থাকবে, আল্লাহর নাম নিয়ে শুরু করবা, তুমি যেন সম্পূর্ণ অ্যান্সার করে বেরোতে পারো, সেই টার্গেট তোমার থাকবে। আরেকজনে কী লেখলো, এইটা দেখবো ওইটা দেখবো, এরকম যদি চিন্তা ভাবনা নিয়ে যাও, সাইলেন্ট এক্সপেল্ট হয়ে যাবা। আরেকটু বিষয় আমার যেটা মনে হলো এই বছরের জন্য স্পেসিফিক্যালি, যে এবার কিন্তু ভাইবা নাই, সুতরাং শুধু তোমার লেখনের উপরে যেহেতু তোমাকে জাজ করবে এমনটা কিন্তু না। নটর ডেম কলেজে কিন্তু ভর্তি পরীক্ষার দিন তুমি যে পরীক্ষায় আসো সেই অবস্থায় তোমাকে হয়তো বা জাজ করা হতে পারে। তুমি কীভাবে আসলা, তোমার বিহেভিয়ার কি তোমার বন্ধুদের সাথে, তুমি কি শুধু এদিকে তাকাচ্ছ, নিজে লিখতেছো নাকি অন্যটা দেখতেছো, সব বিষয়ে কিন্তু স্যার নোট করবে। এবং তোমার যদি বেশি ঝামেলা করো, তোমাকে কিন্তু স্যার এক্সপেল করে দেবে, তোমার রেজাল্টই আসবে না। সুতরাং এমন কাজ কেউ করো না। নিজের রেজাল্টটা যেটা তোমরা প্রত্যাশা করো সেটা যেন পাও। আমরা তোমাদের জন্য চেষ্টা করেছি, তোমরা তোমার বাবা মার জন্য চেষ্টা করেছো, তোমরা নিজেদের জন্য চেষ্টা করেছো, সেটার জন্য সফল হতে পারে, সেটার জন্য সাইলেন্ট এক্সপ্লেট হয়ে না যায়। সুতরাং আমি মনে করি যে তোমাদের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে ক্যালকুলেটর, ঘড়ি, ভাইবা, ড্রেস কোড, কীভাবে আচরণ করবা, কখন আসবা, কোথায় আসবা, সব কিন্তু মোটামুটি আমি চেষ্টা করেছি তোমাদের ভিডিওতে বলে নেওয়ার জন্য। তারপরে তোমাদের আশা করি আর কোনো প্রশ্ন নাই, থাকলে কমেন্টে করতে পারো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। বাট সময় যেহেতু নাই, কমেন্ট করার দরকার নেই। আশা করি তোমরা যারা আসো সবাই আজকের এই ভিডিওটাকে মোটামুটি ভালোভাবে বুঝতে পারছো পরীক্ষা নিয়ে, এবং যারা এইসব বিষয় নিয়ে চিন্তিত ছিল আশা করি ওকে হয়ে গেছো। তো আজকের ভিডিওটা আর না বাড়াই, তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো দিতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আজকের ভিডিওটা। তো আশা করি তোমরা সবাই ভালো থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক। তোমরা যারা এতদিন আমার ভিডিওগুলো দেখতেছিলে তোমাদের সবার জন্য শুভকামনা, তোমাদের বন্ধুদের জন্য শুভকামনা, তোমরা যেন সবাই একত্রে নটর ডেম কলেজে পড়তে পারো, এই দোয়া তোমাদের জন্য আমিও করি এবং তোমরা আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।